All right, welcome to the platform of biological code. আমি মোহাম্মদ সালাউদ্দিন। তো আজকে আমরা ক্লাস 10 এর জীবনের প্রভাবনতা এই চ্যাপ্টারের লেকচার 2 করব। ঠিক আছে? তো আমরা আগের লেকচারগুলোতে কি দেখেছি? আমরা ক্রোমোজোম সম্বন্ধে হালকা স্টার্ট করেছিলাম যে ক্রোমোজোম কি করছে, আমাদের সেলের যে মস্তিষ্ক বা কোষের যে মস্তিষ্ক নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন জালিকা রূপে থাকছে এবং যখন সেলটা ডিভিশন ঘটছে অর্থাৎ সেলের যখন বিভাজন হচ্ছে তখন আমরা কি দেখছি যে ধীরে ধীরে ওই ক্রোমাটিন জালিকাগুলো কনডেন্স হচ্ছে, মানে এরা একেবারে কাছে আসছে নিয়ে এক্স শেপের একটা গঠন সৃষ্টি করছে, যেটাকে আমরা কি বলছিলাম, ক্রোমোজোম বলছিলাম। তো এইভাবে আমরা ক্রোমোজোমের অবস্থানটা দেখেছিলাম। আর আমরা দেখেছিলাম ক্রোমোজোমের টাইপস, যে ক্রোমোজোম কয় ধরনের হয়। সেখানে আমরা অটোজোম, অ্যালোজোম সমস্ত কিছু সম্বন্ধে আলোচনা করেছি এবং হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছিল। তো যারা প্রথম লেকচারটা দেখোনি অবশ্যই তারা ওই লেকচারটা কমপ্লিট করবে। ঠিক আছে? তো আজকের লেকচারে আমরা কি করব, ক্রোমোজোমের যে বাহ্যিক গঠন সেই সম্বন্ধে আমরা পড়বো। তো একটু ঠান্ডা লেগেছে, তো তোমাদের যদি কথা বুঝতে একটু অসুবিধা হয় তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, হ্যাঁ? কারণ আমার নিজেরই বলতে অসুবিধা হচ্ছে, তবুও যেহেতু অনেকদিন দেওয়া ক্লাস করা হয়নি, লেকচার দেওয়া হয়নি, তাই আজকে দিচ্ছি একটু, হ্যাঁ? তো প্রথমত আমাদেরকে কি দেখতে হবে, ক্রোমোজোমের গঠনে আমরা দেখো শেষের যে প্রান্ত, এই একটা প্রান্ত এবং এই প্রান্ত, ক্রোমোজোমের শেষ প্রান্তকে বলা হয় টেলোমিয়ার। কি বলা হয়? টেলোমিয়ার। এই যে আমি এখানে ক্রোমোজোমটা এঁকেছি, একটা আদর্শ ক্রোমোজোম। এই ক্রোমোজোমের শেষ প্রান্তটাকে বলা হচ্ছে টেলোমিয়ার। তোমাদের মাধ্যমিকে কিন্তু যেহেতু 2024 আই থিঙ্ক পড়েছে, তো 25-এ অতটা পড়ার চান্স নেই, কিন্তু তবুও প্র্যাকটিস করে রাখবে, কারণ পিকচারটা আঁকতে দিয়ে দেয় এবং ওরা নিজেরাই বলে দেবে যে এই এই অংশগুলো চিহ্নিত করো, বা নাও বলতে পারে। হয়তো তোমাকে বললো যে একটা আদর্শ ক্রোমোজোম অঙ্কন করে এবং তার মানে প্রধান প্রধান গঠনগুলো ওখানে তুমি কি করে দেখাও, এঁকে দেখাও। তো তোমরা আশা করি পেরে যাবে যদি আমি এখন বুঝিয়ে দিচ্ছি। তো এই যে ক্রোমোজোমের শেষ যে দুটি প্রান্ত হয় টেলোমিয়ার, এটা একটা এবং এইটাও, দুটো হচ্ছে কি টেলোমিয়ার। ঠিক আছে? এখানে তো লিখে রাখছি টেলো বলে। ঠিক আছে? আর ক্রোমোজোমের মোটামুটি মিডিলের অংশে, একদম এই যে মিডিল পোর্শনে এই যে খাঁজ, মিডিল পোর্শনে যে খাঁজটা থাকে, এই খাঁজটাকে বলা হয় প্রাথমিক খাঁজ। ভাঁজ বা খাঁজ, যাই হোক, এই খাঁজ। এবং এই প্রাথমিক খাঁজের মধ্যেই এই অংশটাকে বলা হয় কি, সেন্ট্রোমিয়ার। আসলে প্রাথমিক খাঁজটাকেই কি ধরা হয়, সেন্ট্রোমিয়ার ধরা হয়। তবু আলাদা করে যদি আমি চিহ্নিত করে দেখাই, তো প্রাথমিক খাঁজটা যখন আরেকটু ডিপ খাঁজ যখন হবে, নিয়ে এই স্ট্রাকচারটা যেটা মিডলে আমাদের পড়ছে, এটাকে বলা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। এবার সেন্ট্রোমিয়ারের এই যে সাইডে চাকতির মতন এই যে গঠনটা, এই যে এইটা, এই চাকতির মতন গঠনটাকে বলা হচ্ছে কি কাইনেটোকর। এই চাকতির মতো গঠনটা হচ্ছে কি কাইনেটোকর। এটা কি দিয়ে তৈরি? কাইনেটোকরটা কি দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে তৈরি হয়। তো এখানে পাশে লিখে রাখছি প্রোটিন দ্বারা তৈরি চাকতির মতন বা চাকরি সদৃশ, যাই হোক,
চাকতির মতন গঠন, একে কি বলা হচ্ছে কাইনেটোকোর। ঠিক আছে, রেড কালারটা হতে পারে তোমাদের হয়তো একটু প্রবলেম হচ্ছে, তো আমি এটাও বলে দিচ্ছি যে প্রোটিন দ্বারা তৈরি বা প্রোটিন দ্বারা নির্মিত চাকতির মতন গঠন বা চাকতি সদৃশ গঠন। ঠিক আছে, সেটা হচ্ছে কি কাইনেটোকোর। আমরা কাজগুলো একটু পরে আলোচনা করছি, আগে দেখে নি কি কি আছে। এরপর এই যে সূত্রাকার যে অংশটা, এইগুলোকে বলা হচ্ছে কি ক্রোমাটিড। এই সূত্রাকার অংশগুলোকে বলা হয় কি ক্রোমাটিড। এই নাম কোনটা কখন, যখন সেল ডিভিশনের আগে পর্যন্ত এটাকে আমরা ক্রোমাটিড হিসেবেই জানবো, কিন্তু যখন এটা সেল ডিভিশন যখন হবে তখন কিন্তু এর নামটা কিন্তু অন্য হয়ে যাবে। কি তখন হবে এর নাম হবে ক্রোমোনিমা। কি হবে এর নাম ক্রোমোনিমা। কোষ বিভাজনের পরে এর নাম কি হয় ক্রোমোনিমা। ঠিক আছে, এর দুটো নাম, সেল ডিভিশনের আগে হচ্ছে ক্রোমাটিড এবং সেল ডিভিশন যখন হবে কোষ বিভাজন যখন হবে, কোষ বিভাজনের পর এর নাম হচ্ছে ক্রোমোনিমা। তাহলে দেখলাম কি শেষ প্রান্ত হচ্ছে টেলোমিয়ার, এবং এই যে মিডিলের যে খাঁজ, মোটামুটি মিডিলের দিকে আমাদের যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের মিডিল বরাবর যে খাঁজ থাকে সেই খাঁজটাকে বলা হয় প্রাথমিক খাঁজ, এবং ওটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলবো। এবার যদি আমি আরো বেশি ভালোভাবে দেখাতে চাই, তো প্রাথমিক খাঁজের মোটামুটি যখন আরেকটু যখন খাঁজে পরিণত হবে, আরো যখন খাঁজ, এই প্রাথমিক খাঁজের মিডিলকে হচ্ছে কে সেন্ট্রোমিয়ার। এবার সেন্ট্রোমিয়ার এই যে আশেপাশে এই যে চাকতি সদৃশ গঠন যেটা প্রোটিন দ্বারা তৈরি, এইকে বলা হচ্ছে কাইনেটোকোর। আর কি ক্রোমোজোমের এই যে সূত্রাকার যে গঠনটা, একে বলা হচ্ছে ক্রোমাটিড। একই যখন ক্রোমাটিড থাকবে, একই দিকে ক্রোমাটিড। এই যে দেখো, এই যে একটা ক্রোমোজোম যে হয়তো আঁকলাম এখানে, এটা হচ্ছে তার কি সেন্ট্রোমিয়ার। তো দেখো এই দুটো ক্রোমাটিড কে একই দিকে আছে, তো এদেরকে বলা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এদেরকে বলা হবে সিস্টার ক্রোমাটিড। একই দিকে থাকলে সেগুলো হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড। এবং এই যে এই ক্রোমোজোম আর এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড, এরা কি একই দিকে পড়ছে, দুজনে আলাদা দিকে পড়ছে, তো এই সঙ্গে এর সম্পর্ক হবে কি নন সিস্টার। মানে এরাও ধরে নাও জুড়োয়া, এরাও জুড়োয়া, মানে তোমরা সেন্ট্রোমিয়ারের এই যে মিডল বরাবর ভাগ করবে, তাহলে এই পাশটা কে বলবো কি সিস্টার, ওইদিকে এই পাশটা হবে কি সিস্টার, কিন্তু এর সঙ্গে এর যখন বলবো তখন সেটা হবে কি নন সিস্টার। মানে আমি যদি এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি ধরি, তাহলে এখানে কার সঙ্গে কার সম্পর্ক পাবে দেখো, এ বি আর সিডি, এরা হবে কে সিস্টার ক্রোমাটিড। কিন্তু আমি যদি নন সিস্টার বলি তাহলে কার সঙ্গে কার হবে, এর সঙ্গে ডি নন সিস্টার, বা এর সঙ্গে সিও যদি বলি সেটাও নন সিস্টার, বা বির সঙ্গে যদি আমি বলি যে সি সেটাও নন সিস্টার, বা বির সঙ্গে আমি যদি ডি বলি তাহলে সেটাও হবে কি নন সিস্টার। ঠিক আছে, তো এই কনসেপ্টটা তোমরা মাথায় একটু ভরে নেবা, কারণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তো খুব ভালোভাবে এটা তোমরা একবার দেখে নাও। এই দুটো দিককে আমরা বলছি কি সিস্টার ক্রোমাটিড, এবং এরাও হচ্ছে কি সিস্টার ক্রোমাটিড, কিন্তু এর সঙ্গে এর সম্পর্ক হবে নন সিস্টার, এবং এর সঙ্গে এরও সম্পর্ক হবে কি নন সিস্টার। একই রকম ভাবে বির সঙ্গে আমি যদি ডি ধরি এটাও নন সিস্টার, এবং বির সঙ্গে সি এটাও নন সিস্টার। ইজি কনসেপ্ট, আশা করি সবারই মোটামুটি ক্লিয়ার। নেক্সট আমরা এবার অন্যান্য গঠন দেখব। তো দেখো, দেখে মিটিয়ে দিই। এই যে সূত্রাকার যে গঠন যেটাকে বললাম ক্রোমাটিড, এরা কি করে দুই ভাবে অবস্থান করে। একটা হয় কি দুটোই সূত্রাকার গঠন থাকবে,
এই সূত্রের গঠন যদি পাশাপাশি অবস্থান করে এভাবে, পাশাপাশি অবস্থান করলে তাকে বলা হয় কি প্যারানেমিক কুণ্ডলী। কুণ্ডলী ভাবে তো আছেই, যদি পাশাপাশি ভাবে মানে সমান্তরাল ভাবে যদি থাকে তো আমরা তাকে কি বলবো প্যারানেমিক কুণ্ডলী। এবং যদি এরা একে অপরের সঙ্গে যদি পেঁচিয়ে থাকে, এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, তখন তাকে বলবো কি প্লেকটোনেমিক কুণ্ডলী। মানে দেখো কিভাবে থাকে, যদি এই একটা সূত্রাকার যদি গঠন এবং ওর পাশে আরেকটা এভাবে সূত্রাকার গঠন চলে যাচ্ছে এভাবে, ধরে নাও এভাবেই আরেকটা সূত্রাকার গঠন ওর পাশ দিয়ে এভাবে চলে যাচ্ছে। তো এই যখন পাশ বরাবর যখন থাকছে তখন তাকে আমরা কি বলছি প্যারানেমিক। পাশাপাশি যাচ্ছে সমান্তরাল সরল রেখা যেমন কি হয় এভাবে এবং এভাবে থাকে, তাই তো, তখন এরাও কি থাকবে পাশাপাশি থাকবে, একে অপরকে টাচ এরা করবে না, ঠিক আছে। তখন আমরা এই গঠনটাকে বলছি কি প্যারানেমিক, একে বলছি কি প্যারানেমিক কুণ্ডলী। কিন্তু যখনই এরা একটু পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে তখন আমরা সেই গঠনটাকে কি বলবো প্লেকটোনেমিক। দেখো আমি এইখানে এঁকে দিচ্ছি, যখন এরা এইভাবে থাকবে পেঁচিয়ে পেঁচিয়ে, এভাবে যখন একে অপরের সঙ্গে যখন পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে একটার সঙ্গে আরেকটা তখন চেপে থাকবে এভাবে, এর সঙ্গে এ চেপে আছে আবার এর সঙ্গে এ, তখন যখন একে অপরের সঙ্গে যখন এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে তখন আমরা সেই গঠনটাকে কি বলবো, তখন আমরা একে বলবো কি প্লেকটোনেমিক। দেখো এখানে কি হয়েছে, এরা একে অপরের সঙ্গে কি আছে পেঁচিয়ে আছে, তো এই পেঁচিয়ে থাকার গঠনটা একে আমরা বলবো কি প্লেকটোনেমিক কুণ্ডলী। যেমন আমরা সমান্তরাল সরল কি বলি প্যারাস্টেট লাইন, তখন কি সমান্তরাল ভাবে এরা আছে দুটো কুণ্ডলী, তাই আমরা একে বলছি কি প্যারানেমিক কুণ্ডলী। আর যখনই এরা একে অপরের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে তখন তাকে বলবো কি প্লেকটোনেমিক। মানে খুবই কমপ্লেক্স যখন হয়ে যাবে, যখন গঠনটা একটু বেশি কমপ্লেক্স হয়ে পড়বে জটিল হয়ে পড়বে তখন ওই জটিল গঠনটাকে আমরা বলবো প্লেকটোনেমিক কুণ্ডলী। ক্লিয়ার? এবার আমাদের এখানে ক্রোমাটিডের ব্যাপারটা শেষ হলো। ক্রোমাটিডের পর আমরা এবার দ্বিতীয় খাঁজের দিকে চলে যাব। এটা আমরা কি দেখলাম প্রাথমিক খাঁজ, প্রাথমিক খাঁজ কাইনেটোকোর এবং সেন্ট্রোমিয়ারকে ধারণ করে রাখছিল। নেক্সট আমরা এবার যাব সেকেন্ড খাঁজে। দেখো প্রাথমিক খাঁজ বাদ দিয়ে যদি ক্রোমোজোমের মধ্যে আরো অন্যান্য কোনো খাঁজ থাকে তখন সেই খাঁজকে বলা হয় গৌণ খাঁজ। যেমন এখানে একটা আছে, একে আমরা কি বলবো, আমরা একে বলবো গৌণ খাঁজ। ক্লিয়ার তো? এবার দেখো এই গৌণ খাঁজ আবার দুই ধরনের হয়। একটা গৌণ খাঁজ আমরা দেখলাম, কিন্তু গৌণ খাঁজেরও আবার দুটো ডিভিশন আছে। কি কি? যে গৌণ খাঁজ নিউক্লিয়াসের আমরা নিউক্লিওলাস কে দেখেছি, এই যে একটা নিউক্লিয়াস হয় তো এই যে গোল টাইপ একটা গঠন থাকে নিউক্লিয়াসের মধ্যে, একে আমরা বলেছিলাম কি নিউক্লিওলাস। তো নিউক্লিওলাসকেও তো কাউকে না কাউকে তৈরি করতে হবে, সংশ্লেষ করতে হবে। তো কি করে ক্রোমোজোমের যে গৌণ খাঁজ আছে এই গৌণ খাঁজ কি করে নিউক্লিয়াসের যে নিউক্লিওলাস সেই নিউক্লিওলাস তৈরি করতে সাহায্য করে। এবার যে গৌণ খাঁজ নিউক্লিওলাস তৈরি করতে সাহায্য করবে সেটা হয়ে যাবে গৌণ খাঁজ 1। মানে গৌণ খাঁজের এবার দুটো ডিভিশন আমরা পাবো। কি পাবো? একটাকে বলবো গৌণ খাঁজ 1, গৌণ খাঁজ 1, এবং আরেকটা হবে গৌণ খাঁজ 2। গৌণ খাঁজ 2 কে যে গৌণ খাঁজ মানে গৌণ খাঁজ 1 বাদ দিয়ে বাকি যে সমস্ত গৌণ খাঁজ থাকবে তারা এবার গৌণ খাঁজ 2 এর মধ্যে পড়ে যাবে। গৌণ খাঁজ 2, তাহলে গৌণ খাঁজ 1 কি আমি বললাম
যে গৌণ খাঁজ নিউক্লিয়াসের নিউক্লিওলাস সংশ্লেষ করবে। তাহলে এ কি করবে? এ নিউক্লিওলাস সংশ্লেষ করবে। নিউক্লিওলাস সংশ্লেষ করে এবং গৌণ খাঁজ 1 বাদ দিয়ে বাকি যে সমস্ত গৌণ খাঁজ থাকবে তারা গৌণ খাঁজ 2 এ পড়বে। তার জন্য গৌণ খাঁজ 1 কে কি বলা হয়? গৌণ খাঁজ 1 কে বলা হয় NOR, অর্থাৎ নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। কারণ এখানে দেখো নিউক্লিয়াসের যে নিউক্লিওলাস সেটা যেহেতু সংশ্লেষ হচ্ছে, তার জন্য আমরা কি বলবো? NOR বা নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। ঠিক আছে, এবার দেখো আমরা নতুন একটা টার্ম শিখবো, সেটা হচ্ছে স্যাটেলাইট। আমরা এখনো পর্যন্ত প্রাথমিক খাঁজ, গৌণ খাঁজ দেখলাম। এবার দুটো গৌণ খাঁজের মিডিলে একটা নতুন টার্ম যেটা পড়বো আমরা স্যাটেলাইট সম্বন্ধে। তো গৌণ খাঁজের মিডিলে একটা স্ফীত একটা অংশ দেখতে পাওয়া যায়, সেই স্ফীত অংশকে বলা হয় কি? স্যাটেলাইট। সেটা হতে পারে এ গৌণ খাঁজ থাকতে পারে বা গৌণ খাঁজের মিডিলেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। ঠিক আছে, তো সেই জায়গাটাকে বলা হবে কি? স্যাটেলাইট। ঠিক আছে, তো চলো প্যারানামিক কুণ্ডলী এবং প্লেকটোনামিক কুণ্ডলী সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। যদি পাশাপাশি থাকে কুণ্ডলী দুটো তাহলে তাকে বলবো প্যারা, আর যদি একে অপরের সঙ্গে পেঁচিয়ে থাকে তখন তাকে বলবো কি? প্লেকটোনামিক। তো আমরা এবার কি দেখবো বললাম? আমরা দেখবো বললাম স্যাটেলাইট সম্বন্ধে। তো সেটা কি বললাম? যে দুটো গৌণ খাঁজ, এখানে দেখো এটা একটা গৌণ খাঁজ আছে, এটাও একটা গৌণ খাঁজ আছে, দুটো গৌণ খাঁজের মিডলেও থাকতে পারে বা একটা গৌণ খাঁজও থাকতে পারে। সাপোজ দিলাম যে এই গৌণ খাঁজে স্যাটেলাইটটা আছে, তো গৌণ খাঁজের মধ্যে যে স্ফীত অংশ যেটা থাকবে সেই স্ফীত অংশটাকে আমরা বলবো কি? এই স্ফীত অংশটাকে বলবো স্যাটেলাইট। একে আমরা কি বলবো? স্যাটেলাইট। এবার যদি কোনো ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাহলে সেই ক্রোমোজোমটাকে বলা হবে কি? স্যাট ক্রোমোজোম। যে ক্রোমোজোমে থাকবে তাকে বলা হবে কি? স্যাট ক্রোমোজোম। তাহলে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলে কি? স্যাট ক্রোমোজোম। স্যাট ক্রোমোজোম। এবার দেখো এখানে দেখো এই যে স্যাটেলাইটটা, এটা কি আছে? মোটামুটি প্রান্তের দিকে আছে, তো একে আমরা কি বলবো? প্রান্তীয় স্যাটেলাইট। কোন স্যাটেলাইট যদি দুটো গৌণ খাঁজের মিডিলে থাকে তখন তাকে কি বলবো আমরা? মধ্যবর্তী স্যাটেলাইট। আমি প্রথমে কি বললাম? হতে পারে যে কোনো একটা গৌণ খাঁজের প্রান্তের দিকে থাকবে বা দুটো গৌণ খাঁজের মিডিলে থাকবে। তাহলে গৌণ খাঁজের যদি প্রান্তের দিকে থাকে, যেমন ধরলাম এটা কি আছে? মোটামুটি প্রান্তের দিকে পড়ছে, একটা ক্রোমোজোমের প্রান্তের দিকে পড়ছে, তাহলে একে কি বলা হবে? প্রান্তীয় স্যাটেলাইট। আর যদি কোনো স্যাটেলাইট আমরা দেখলাম যে দুটি ক্রোমোজোমের মিডলে পড়ছে তাহলে সেই স্যাটেলাইটকে বলা হবে মধ্যবর্তী স্যাটেলাইট। এবং স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোম হচ্ছে কি? স্যাট ক্রোমোজোম। অর্থাৎ আমরা এখন এই চিত্রে বা এই পিকচারে আমরা যে ক্রোমোজোমটা দেখতে পাচ্ছি সেই ক্রোমোজোমটা হবে কি? স্যাট ক্রোমোজোম। ক্লিয়ার? আচ্ছা,
স্যাটেলাইটের ফুল ফর্মটা কি হবে দেখো, এখানে লিখে দিই নিচে। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বললাম, স্যাট ক্রোমোজোম। তাহলে স্যাটের ফুল ফর্ম কি, সাইন ঠিক আছে, সরি নিউক্লিনিকো, ঠিক আছে, সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, ঠিক আছে, স্যাটেলাইটের ফুল ফর্ম। আর আরেকটা ফুল ফর্ম যেটা আমরা বললাম না, সেটা হচ্ছে কি NOR, এটা হচ্ছে কি নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন, ঠিক আছে। সেটা কি করছে, গৌণক্ষয় অন, অর্থাৎ গৌণক্ষয় অনের মধ্যে কি হবে, নিউক্লিওলাস সংশ্লেষ ঘটবে, তার জন্য গৌণক্ষয় অন কে আমরা বলছি কি NOR, মানে ওখানেই নিউক্লিওলাসের সংশ্লেষ ঘটছে। আর স্যাটেলাইট আমরা দেখলাম যে দুটো গৌণক্ষয়ের মিডলে থাকতে পারে বা গৌণক্ষয়ের প্রান্তের দিকেও থাকতে পারে। প্রান্তে থাকলে তাকে বলবো কি প্রান্তীয় স্যাটেলাইট, মিডলে থাকলে তাকে বলবো কি আমরা মধ্যবর্তী স্যাটেলাইট। আর স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোম হচ্ছে কি স্যাট ক্রোমোজোম, স্যাটের ফুল ফর্ম হচ্ছে সাইন অ্যাসিডো থাইমোনিউক্লিনিকো, ঠিক আছে। নেক্সট চলো এবার আমরা মোটামুটি প্রত্যেকটা গঠনই আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এটাকে বলছি কাইনেটোকো, টেলোমিয়ার, প্রাথমিক খাঁজ, গৌণ খাঁজ, স্যাটেলাইট, সমস্ত কিছু হলো। এবার আমরা দেখব এই যে সেন্টোমিয়ার আমাদের আছে, সেন্টোমিয়ারের অবস্থানের ভিত্তিতে, মানে কোষের যখন ডিভিশন ঘটে, সেল ডিভিশন যখন ঘটে বা কোষের বিভাজন যখন ঘটে, তখন এক একটা পর্যায়ে আমরা ক্রোমোজোমকে এক এক রকম ভাবে দেখি। হয়তো মেটাফেজ দশায় একরকম দেখলাম, অ্যানাফেজ দশায় আবার ক্রোমোজোমের গঠন অন্যরকম হয়ে গেল। সব আমরা পড়বো এক এক করে, কোনো চাপ নেই। কিন্তু কোষ বিভাজনের এক একটা পর্যায়ে ক্রোমোজোমকে এক এক রকম দেখতে লাগে, এবং সেটা কার ভিত্তিতে, এই সেন্টোমিয়ারের ভিত্তিতে, সেটা আমরা পড়বো। কারণ প্রথমে তার আগে কাজটা দেখে নিই। সেন্টোমিয়ারের কাজ কি, দেখো দেখো দুটো ক্রোমাটিডকে ধরে রাখছে। তাহলে সেন্টোমিয়ারের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেন্টোমিয়ার যদি না থাকতো তাহলে এই ক্রোমাটিড দুটোকে কি কেউ ধরে রাখতে পারতো না। তাই সেন্টোমিয়ারের কাজ কি, ক্রোমাটিড দুটোকে ধরে রাখা। তোমরা এগুলো বইয়ে দেখে নেবে কাজগুলোকে, আমি শুধু মুখে একবার করে বলে দিচ্ছি। টেলোমিয়ারের কাজ কি দেখো, টেলোমিয়ার একটা কোনো ক্রোমোজোমের জন্ম মৃত্যু সেটাকে নিয়ন্ত্রণ করে, মানে বাহ্যিক সমস্ত আঘাত থেকে আমাদের এই কি করে, ক্রোমোজোমটাকে রক্ষা করে, ঠিক আছে, ক্রোমোজোমটাকে রক্ষা করে। আর কি করে, যখন ডিএনএ যখন রেপ্লিকেশন হয় বা ডিএনএ যখন প্রতিলিপিকরণ যখন ঘটে, তখনও কিন্তু টেলোমিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেলোমিয়ারের কাজ এটা যে ক্রোমোজোমকে রক্ষা করবে কে, টেলোমিয়ার। ক্রোমোজোমের জন্ম মৃত্যুকে নিয়ন্ত্রণ করবে কে, টেলোমিয়ার। এবং সেন্টোমিয়ার কি করছে, দুটো ক্রোমাটিডকে ধরে রাখছে। কাইনেটোকর হচ্ছে প্রোটিনের মতন চাকতি, বা কাইনেটোকরের কাজ কি সেটা আমরা দেখবো কি অ্যানাফেজ দশায় দেখতে পাবো, যে সেন্ট্রোজোম থেকে যে বেমতন্তু আসবে, সেই বেমতন্তু কার সঙ্গে যুক্ত হবে, এই কাইনেটোকরের সঙ্গে যুক্ত হবে, যার ফলে ক্রোমোজোম গুলো অ্যানাফেজ চলন ঘটবে। সমস্ত কিছু আমরা তখন বুঝতে পারবো। তো কাইনেটোকরের কাজটা আপাতত স্কিপ করে রাখো, অ্যানাফেজ দশায় গিয়ে আরো ভালো বুঝতে পারবা। গৌণক্ষয়ের কাজ তো বললাম, যে নিউক্লিওলাসের সংশ্লেষ ঘটাবে। কাজগুলো মোটামুটি আমাদের তাহলে কমপ্লিট হলো। এবার আমরা কি দেখবো, সেন্টোমিয়ার বা প্রাথমিক খাঁজের ভিত্তিতে আমাদের ক্রোমোজোমের বিভিন্ন রূপ, বিভিন্ন প্রকারভেদ, ঠিক আছে। চলো, তো তোমরা কি করবে, বেশি বেশি করে ক্রোমোজোমের স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করবে, কারণ পরীক্ষায় আঁকতে দেয়, তার জন্যই। এবং নাম্বার কিন্তু ভালো দেয় এটাতে।
তো চেষ্টা করবে ভালোভাবে প্র্যাকটিস করার এবং বারবার প্র্যাকটিস করবে, কারণ এই চোখের চিত্র আর এই ক্রোমোজোমের চিত্রটা একটু টাফ। নিউরনটা তো হয়ে যায়, কিন্তু চোখের চিত্রটা আর এই ক্রোমোজোমের চিত্রটা একটু টাফ আছে। নেক্সট তাহলে কি বললাম, আমরা এবার দেখবো যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ। সো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4 ধরনের। কয় ধরনের হচ্ছে? 4 ধরনের। চার প্রকার। কি কি রাখে? তার আগে একটা জিনিস বলে দিই, আমাদের ক্রোমোজোম যদি এটা হয়, হ্যাঁ এটা দেখো আমি কি করলাম, ক্রোমোজোমের একটা বাহুকে বড় রেখেছি এবং আরেকটা বাহুকে আমি কি করেছি, ছোট করেছি। তো সবসময় মনে রাখবে ছোট বাহুটা হয় পি এবং বড় বাহুটা হচ্ছে কিউ। মনে রাখার টেকনিক কি, দেখো অ্যালফাবেটিক অর্ডারে আমি যদি দেখি তো পি আমাদের ছোট কিউ এর থেকে, কারণ পি আগে আসছে, পি কিউ আর এস টি, তাহলে পি তারপরে কিউ, মানে কিউটা পি এর থেকে বড়। তাই তাহলে আমরা কি বলবো, পি এর থেকে যদি কিউ বড় হয় তাহলে অবশ্যই বড় বাহুটাকে কিউ ডিজার্ভ করবে। বড় বাহু তাহলে কি পাবে, কিউ পাবে। এবং ছোট যেহেতু পি ছোট, পি যেহেতু কিউ এর আগে পড়ছে, তার জন্য কি হবে, আমাদের ছোট বাহুটা পি পাবে। ঠিক আছে, হ্যাঁ মনে রাখবা, যেহেতু অ্যালফাবেটিক অর্ডারে পিটা আগে আসছে তাই ছোট বাহুটা আমরা পিকেই দেবো, এবং কিউ যেহেতু পি এর পরে পড়ছে, কিউ ধরে নেবে পি এর থেকে একটু বড়, তাই বড় বাহুটা কিউকেই দেবো। এটা অল টাইম চলে, এটা তোমরা একটু মনে রাখবা যে ছোট বাহুটা হচ্ছে পি, হ্যাঁ, এবং বড় বাহুটা হচ্ছে কিউ। ছোট বাহুটা হচ্ছে পি এবং বড় বাহুটা হচ্ছে কিউ। ক্লিয়ার? চলো প্রথম আমরা দেখব কি, যদি সেন্ট্রোমিয়ার একদম মিডলে থাকে, কোন একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যদি একদম মিডলে থাকে, মানে এটা ধরে নাও একটা বাহু পি বাহুটা, এটা যদি কিউ বাহুটা হয়, মানে দেখো দুটো বাহুই মোটামুটি সমান হয়ে যাচ্ছে, না পি বড় না কিউ বড়। তো এই যে একটা অবস্থান, যখন সেন্ট্রোমিয়ার মিডলে থাকবে তখন আমরা এই গঠনটাকে বলবো কি, মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক। এবং এটা আমরা যদি ইংলিশ অ্যালফাবেট দেখি তো ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী এটা কেমন গঠন, ভি শেপ। কারণ দেখো কিভাবে হচ্ছে ভি শেপ, আমি যদি কি করি, এই দুটোকে নিয়ে যদি এরকম করে বেঁকিয়ে দিই তাহলে দুটোই তো সমান, তাহলে দেখতে কিরকম হবে, অনেকটা দেখতে এরকম হবে না? তাহলে ইংলিশ অ্যালফাবেট ভি এর মতন লাগছে, তার জন্য মেটাসেন্ট্রিক গঠনটাকে বলা হয় ভি শেপ স্ট্রাকচার, এবং পরীক্ষায় দেয়। তো এটা মনে রাখবা, মেটাসেন্ট্রিক হচ্ছে ভি শেপ স্ট্রাকচার। তো লিখে দেবে যে ভি শেপ বা ভি আকৃতি যুক্ত ক্রোমোজোমটি হলো, এখানে কি অপশন দিয়ে দেবে, মেটাসেন্ট্রিক। আরো থাকবে সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক না টেলোসেন্ট্রিক, এরকম থাকবে। তো ভি শেপ মনে রাখবা, মেটাসেন্ট্রিক। নেক্সট, যদি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা এখানে কি ছিল, মিডলে ছিল, যদি মিডল থেকে একটু সরে যায়, মিডল থেকে যদি একটু সরে যায়, মানে ধরে নাও পি এর দিকে একটু সরে গেল, আর এটা ধরে নাও একটু কিউ, একটু বড়, সামান্য বড়, সামান্য একটু বড়, পিটা ছোট আছে, তো এই গঠনটাকে বলা হবে কি, সাবমেটাসেন্ট্রিক। খুব সুন্দর, সাবমেটাসেন্ট্রিক হয়ে গেল। কি হলো, একটু মানে কিউ বাহুটা হালকা এবার বড় হতে থাকলো। এখানে পি কিউ দুজনেই সমান ছিল, মানে পি ইজ ইকুয়াল টু কিউ, দুজনে কি ছিল, সমান ছিল, কিন্তু এখানে পি কিউ হয়ে গেল একটু কি বড় হয়ে গেল এবং পিটা একটু ছোট হয়ে গেল। তাই এই গঠনটাকে বলবো কি, সাবমেটাসেন্ট্রিক। এবং এটা ইংলিশ কোন অ্যালফাবেটের মধ্যে দেখতে, এল শেপ।
এল আকৃতি, ঠিক আছে। কেমন হয় দেখো, এল এর কি হয় দেখতে অনেকটা এরকম, মানে ওপরটা দেখো একটু বড়, কিন্তু তার তুলনায় এটা কি খুবই ছোট, মানে এই এল এর কি এই বাহুটা খুবই ছোট, খুব ছোট হয় না, ডিফারেন্স খুব কম থাকে, ধরে নাও 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এরকম ডিফারেন্স থাকে। তো এখানেও তো বাহু দুটোর যে ডিফারেন্সটা খুব বেশি নয়, তার জন্য এইখানে কি বলবো আমরা, এল শেপ বলবো। তখন কিরকম দেখতে হবে, এরকম দেখতে হয়, তো এল শেপ। আর এটা কি হলো, ভি শেপ। নেক্সট আমরা যেটা দেখবো সেটাকে বলছি অ্যাক্রোসেন্ট্রিক। এখানে কি হবে, এবার এখানে মোটামুটি দেখো আমাদের যে সেন্ট্রোমিয়ারটা ছিল হালকা এবার প্রান্তের দিকে যেতে শুরু করেছে, কিন্তু এখানে পুরোপুরি যায়নি, মানে হালকা কেবল মিডল পোর্শন থেকে একটু সরেছে। এবার কি হবে, যখন সেন্টিমিটার প্রায় প্রান্তের কাছে চলে যাবে, মোটামুটি এই জায়গায় যখন চলে আসবে, তখন কেমন হবে, এরকম হবে। আর এটা কেমন হবে, এরকম হবে, মানে এটা অতিরিক্ত ছোট হয়ে পড়বে। তখন এই গঠনটাকে আমরা কি বলবো, একে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক। একে আমরা কেমন বলবো, অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক, ক্লিয়ার। এইটাকে ইংলিশ অক্ষর কার মতন দেখতে লাগে, একে ইংলিশ অক্ষর জে এর মতো দেখতে লাগে। দেখো জে এর এই বাহুটা খুবই ছোট এবং এটা খুবই বড়, তো একে এভাবে দেখিয়ে দিই তো কেমন লাগবে দেখতে, তো জে এর মতন দেখতে লাগবে, তাই তো। তো ইংলিশ শেপ জে এর মতো কোন এতে হয়, অ্যাক্রোসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিকে হয় কার মতন, এল এর মতো। ফাইনাল যেটা আমরা পড়বো, দেখো এখানে কি হয়েছে, প্রায় প্রান্তের কাছে চলে গেছে, প্রায় প্রান্তের কাছে চলে গেছে। তো এবার কি হবে, নেক্সট স্টেপে আমরা দেখবো যে সেন্ট্রোমিয়ারটা পুরোপুরি প্রান্তের কাছেই চলে যাবে, কেমন হবে, এরকম হবে। এই গঠনটাকে বলা হবে কি, টেলোসেন্ট্রিক। একে আমরা কি বলবো, টেলোসেন্ট্রিক। যখন সেন্ট্রোমিয়ার পুরোপুরি প্রান্তের কাছে চলে যাবে, এবং এটা ইংলিশ কোন অক্ষর মতন দেখতে লাগে, তখন তোমরা ইজিলি এখান থেকে বলতে পারবে কার মতন দেখতে লাগছে, আই এর মতো। সো আই শেপ। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম ভি শেপ কখন হচ্ছে, ভি শেপ হচ্ছে মেটাসেন্ট্রিকে। যখনই হালকা প্রান্তের দিকে চলে এলো এল শেপ হয়ে পড়লো, মানে হালকা কেবল ছড়তে শুরু করেছে, তাকে আমরা বললাম সাবমেটাসেন্ট্রিক। যখন প্রায় প্রান্তের কাছে চলে যাচ্ছে তখন জে শেপ হয়ে পড়ছে, তখন আমরা তাকে বলছি অ্যাক্রোসেন্ট্রিক। এবং যখন পুরোপুরি প্রান্তে চলে আসছে তখন আমরা তাকে বলছি কি, আই শেপ হয়ে যাচ্ছে, এবং তাকে বলছি টেলোসেন্ট্রিক। তখন এর শেপ হচ্ছে কেমন, ইংলিশ অক্ষর আই এর মতো। পুরোপুরি আশা করি ক্লিয়ার হলো। আমরা কি দেখলাম কি, সেন্ট্রোমিয়ার দেখলাম, গুণকাজ অন, যেখান থেকে নিউক্লিওলাস তৈরি হচ্ছে। কাইনেটোকর দেখলাম, যেটা সেন্ট্রোমিয়ারের আশেপাশে চাকতির মতো গঠন, যেটা এনএফএস জ্বলনে সাহায্য করছে। এবং আমাদের ক্রোমোজোম যেটা মূল, যেটা যেটা ক্রোমোজোমকে বাঁচিয়ে রাখছে, ক্রোমোজোমকে বাইরের আঘাত থেকে রক্ষা করছে, টেলোমিয়ার। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের লেকচার। আমরা আজকের লেকচারে ক্রোমোজোমের গঠনটা পুরোটা ফিনিশ করলাম বাইরে বাইরে। নেক্সট লেকচারে আমরা দেখবো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। তো ক্রোমোজোমের বাইরে থেকে কি দেখলাম আমরা এটা বুঝতে পারছি, কিন্তু ভিতরে ক্রোমোজোমের কি আছে সেটা আমরা লেকচার 3 তে আলোচনা করব, যেখানে আমাদের আলোচনা হবে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। তো এই ছিল আজকের লেকচার। যদি আজকের লেকচার তোমাদেরকে ভালো লেগেছে তাহলে একটা লাইক দেবে, তাহলে আমারও ভিডিও করতে আগ্রহ বাড়বে। কমেন্টে জানাবে যে দাদা আমি এই জায়গাটা বুঝতে পারলাম না, দাদা আমি ওই জায়গাটা বুঝতে পারলাম না। অর্থাৎ তোমাদের যদি আজকের টপিকে কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না, বা জানাবে, লজ্জা করবে না, সমস্যা নেই, কিছু নেই। এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরা এরকমই এডুকেশনাল ভিডিও সবসময় আমাদের চ্যানেলে দিয়ে থাকছি এবং দেবই। ঠিক আছে, তো চলো আজকের লেকচার এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের লেকচারে। আজকের লেকচারের জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। ঠিক আছে, তো টাটা।